দ্বারা কি হয়ে যাবে ভাগ মানে √3 দ্বারা ভাগ হবে না তাহলে এইটাকে যদি আমার ম্যাক্সিমাম এটা তো আরএমএস হলো যদি ম্যাক্সিমামে নিতে চাই তাহলে √2 দ্বারা কি হবে গুণ করতে হবে কথা কি বোঝা গেছে তাহলে যেহেতু আমরা পিক কথাটা বুঝতেছেন অবশ্যই জিনিসটা ভ্যালুটা কি থাকবে ম্যাক্সিমাম ভ্যালুটা কি থাকবে ম্যাক্সিমাম আচ্ছা এগুলো আমরা ম্যাথের সময় আসবে এই ফিগারটাই হচ্ছে সাধারণত এই জায়গাটা আবার একটু এই জায়গাটা হ্যাঁ আচ্ছা বলতেছি আরএমএস চ্যানেলে √2 দিয়ে ভাগ হবে না মানে আরএমএস চ্যানেলে আরএমএস না তো আমরা ম্যাক্সিমামে নিচ্ছি এটা কি পিক না ম্যাক্সিমামে নিচ্ছি কিন্তু হ্যাঁ আরএমএস দেওয়া থাকলে ম্যাক্সিমাম হ্যাঁ ম্যাক্সিমামে আমাকে কনভার্ট আর ম্যাক্সিমাম থাকলে তো কোনো সমস্যা নেই কথা কি বুঝতে পারছেন এই ফিগারটা কি বুঝতে পারছেন কি বলেন এই জায়গাটা কোন জায়গাটা বলেন এই জায়গাটা এই যে ওই যে এটা না 11 ফেল আচ্ছা এটা তো ইজি মানে অ্যাকচুয়ালি আমাদের ফর্মুলাটা কি 2 EM ঠিক আছে 2 EM এখন যদি এরকম দেওয়া থাকে একটা 3 ফেজ সিস্টেম 3 ফেজ সিস্টেম 11 কেভি তাহলে যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা কি ম্যাক্সিমাম ভ্যালু না আরএমএস ভ্যালু সাধারণত ভ্যালু যেগুলো দেওয়া থাকে সেগুলো কি ভ্যালু দেওয়া থাকে আরএমএস ভ্যালু দেওয়া থাকে তাহলে যেহেতু 3 ফেজ আমি সিঙ্গেল ফেজ কনভার্ট করে নিলাম তাহলে √3 দ্বারা ভাগ করলাম আবার √2 দ্বারা গুণ করলে সেটা কি ম্যাক্সিমামে চলে আসবে আর এই 2 কিসের এই 2 হচ্ছে যে এই ফর্মুলাটা ঠিক আছে আচ্ছা এখন আরেকটা জিনিস আছে টাইম টু রিচ পিক ভ্যালু টাইম টু রিচ তাহলে আমাকে টাইমটা বের করতে হবে তাহলে এখন টাইমটা যদি বের করতে চাই এইটার যে সার্কিট কনফিগারেশনটা আছে বা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম হিসেবে দেখাইতেছে না আমরা এইভাবে দেখাইতে পারি এরকম একটা ট্রান্সফর্মার থাকে আর একটা সার্কিট ব্রেকার থাকে আর এনে মনে করেন ফল্ট সংঘটিত হইল ঠিক আছে এটা একটা সার্কিট ব্রেকার এটা তো জেনারেশন বুঝতে পারতেছেন তাই না এটাকে যদি আমরা আরেকভাবে মানে রিপ্রেজেন্ট করি সার্কিট হিসাবে তাহলে এটা হচ্ছে আপনার সোর্স ভোল্টেজ এখানে একটা কি থাকবে ইন্ডাক্টর থাকবে যেহেতু ট্রান্সমিশন লাইন থাকে ট্রান্সমিশন লাইনে ইন্ডাক্টর ক্যাপাসিটর আছে আর ক্যাপাসিটরটা সাধারণত আমরা কি হিসাবে ব্যবহার করি প্যারালালে না এখন মনে করেন এটা হচ্ছে সার্কিট ব্রেকার ঠিক আছে এটা হচ্ছে সার্কিট ব্রেকার এখন মনে করেন আপনার ফল্ট সংঘটিত হয়েছে তাহলে কি পুরোটাই কি এটা শর্ট হয়ে যাবে না তাহলে এটা হচ্ছে কি সি এটা হচ্ছে এল আর এটা ধরেন এটা সাপ্লাই ভোল্টেজ হচ্ছে ই এখন তাহলে এটা কি একটা টিউব সার্কিট না যদি আমরা এটা ফল্ট হয় তাহলে এটা কি আরএলসি একটা টিউব সার্কিট না বা ট্যাঙ্ক সার্কিট তাহলে এটা ফ্রিকোয়েন্সি কত হবে দেখেন এটা ফ্রিকোয়েন্সি কত যে আরএলসি সার্কিটের ফ্রিকোয়েন্সি কত ফ্রিকোয়েন্সি হচ্ছে f আমরা কি লিখতে পারি 1/2 পাই √LC ওই যে রেজোন্যান্স টিউব সার্কিট মানে কি রেজোন্যান্স এটাকে আমরা বলতেছি রেজোন্যান্স মানে ন্যাচারাল অসিলেশন ফ্রিকোয়েন্সি তাহলে এই ফ্রিকোয়েন্সিটার নাম কি ন্যাচারাল অসিলেশন ফ্রিকোয়েন্সি ন্যাচারাল অসিলেশন ফ্রিকোয়েন্সি তাহলে এর যে এই যে ন্যাচারাল যে অসিলেশন ফ্রিকোয়েন্সিটা আমরা পাই ঠিক আছে ন্যাচারাল অসিলেশন ফ্রিকোয়েন্সি আর টাইমটা হবে এই ন্যাচারাল অসিলেশন ফ্রিকোয়েন্সির মানে অর্ধেক ঠিক আছে তার মানে জিনিসটা হচ্ছে আমরা যদি অসিলেশন টাইম অর্থাৎ এই যে টাইম টু রিচ পিক ভ্যালু যদি বের করতে চাই তাহলে টাইম টু রিচ পিক ভ্যালু টাইম টু রিচ পিক ভ্যালু পিক ভ্যালু এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি t = 1/2 fn the time to reach peak value কে সমান আমরা কি লিখতে পারি t = 1/2 fn অর্থাৎ এই যে টিউন যে ফ্রিকোয়েন্সিটা আছে বা অসিলেশন যে ফ্রিকোয়েন্সিটা ঠিক আছে বা ন্যাচারাল অসিলেশন ফ্রিকোয়েন্সি এটা হচ্ছে মানে এই fn যে ভ্যালুটা হবে অর্থাৎ ফ্রিকোয়েন্সি এর দ্বিগুণ টাইম ফ্রিকোয়েন্সি এর দ্বিগুণ মানে এটা টোটাল এন চলে যায় fn টা কতটুকু হয়ে যায় দ্বিগুণ হয়ে যাবে মানে ন্যাচারাল ফ্রিকোয়েন্সির দ্বিগুণ টাইম এখানে পাওয়া যাবে তাহলে t = কতটা তাহলে ফার্স্ট পিকের জন্য t কতটুকু পাওয়া যাবে 1/2 * fn ঠিক আছে 1/2 * fn এখন এই fn এর ফর্মুলা যদি এখানে বসায় দেন n fn এর ভ্যালুটা যদি এখানে বসান তাহলে জিনিসটা দেখেন তো এরকম আসতেছে না বাই √LC মানে fn বসায় দিলেন 2 কাটা যাবে আর 1/ মানে যেহেতু আছে তাহলে এটা কি উপরে উঠে যাবে না তাহলে কি লেখা যাবে বাই √LC একক কি হবে এটা সেকেন্ড যেহেতু টাইমের একক কি সেকেন্ড এই হচ্ছে মনে করেন যে মানে রেট অফ রাইজ অফ রিচ টেকিং ভোল্টেজ বের করা মানে বিশ্লেষণ কথা বোঝা গেছে তাহলে আবার একটু বলি দেখেন মানে এই ফর্মুলাটা একদম নতুন হয় জন্য একটু আলোচনা বেশি করতেছি তাহলে এখন এটার যে মানে সার্কিট আমাদের এগুলো মনে রাখার তেমন কোনো আমাদের মানে দরকার নেই ঠিক আছে তাহলে রেট অফ রাইজ অফ রিচ টেকিং ভোল্টেজ = পিক রিচ টেকিং ভোল্টেজ ডিভাইডেড বাই টাইম টু রিচ পিক ভ্যালু তাহলে আমাকে এইগুলো কিন্তু আলাদা আলাদাভাবে বের করতে বলতে পারে মানে ম্যাথের মধ্যে আবার একটা জানা থাকলে বাকিগুলো এমনি হয়ে যাবে তাই না এটা বের করার জন্য আমাদের কিন্তু বের করা লাগবে এখন যে আমাকে আলাদাভাবে বলে দেয় তো ভালো মার্ক আরও বেশি ফেলে মানে যদি এইটা যদি বলে দেয় তাহলে মার্ক যদি আমার না হয় তাহলে পুরোটাই
বিটা। আর যদি পৃথক পৃথকভাবে তিনটাই বলে তাহলে তিনটার মধ্যে 10 মানে 9 মার্ক থাকে, তাহলে 3 করে পাইতেছি, একটা ভুল হলেও কি সমস্যা নেই। কথা কি বোঝা গেছে? আচ্ছা, তাহলে পিক রিস্ক টেকিং ভোল্টেজ ইকুয়ালটা আমরা কত লিখতে পারি? পিক রিস্ক টেকিং ভোল্টেজ ইকুয়াল টু 2 ইনটু EM। তাহলে এই EM এর জিনিসটা কি? এই গ্রাফ থেকে আমরা নিতে পারি। তাহলে এই গ্রাফ থেকে এই জিনিসটা আমরা পাই। তাহলে কারেন্ট একটা নিলাম, কারেন্টের ওয়েভ, আর একটা কি সিস্টেম ভোল্টেজের ওয়েভ। ঠিক আছে, কারেন্টের ওয়েভ আর সিস্টেম ভোল্টেজের ওয়েভ। এই কারেন্টের ওয়েভটা মানে যখন 0, ঠিক আছে, এই অবস্থায় যে সর্বোচ্চ ভ্যালুটা হয় সেটা এই যে রিকভারি যে ভোল্টেজ যেটা থাকবে সেটা ম্যাক্সিমাম ভ্যালু, ঠিক আছে, মানে দ্বিগুণ। এই ম্যাক্সিমাম ভ্যালু দ্বিগুণ যে ভোল্টেজটা সেটাই হচ্ছে কি পিক রিস্ক টেকিং ভোল্টেজ। সেই ভোল্টেজটা কি পিক রিস্ক টেকিং ভোল্টেজ। আর টাইম টু রিস্ক পিক ভ্যালু যেটা ইকুয়াল টু 1/2 FN, যেহেতু সার্কিটটা টিউন সার্কিট RLC, ঠিক আছে, তাহলে RLC টিউন সার্কিটের ফ্রিকোয়েন্সি কত বা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বা ন্যাচারাল অসিলেশন ফ্রিকোয়েন্সি FN 1/2/√LC, যেটা আমরা রেজোন্যান্স সার্কিটের মধ্যে পড়ি। হ্যাঁ, তাহলে এখন এটা যদি দ্বিগুণ হয় তাহলে FN এর মানটা বসাই দিলে π√, কত লেখা যাবে? LC। ঠিক আছে, π√LC। এখন এই ভ্যালুগুলো যদি আমরা এখন এই সমীকরণের মধ্যে বসাই দিই তাহলে আমাদের রেট অফ রাইজ অফ রিস্ক টেকিং ভোল্টেজটা আমরা এই জায়গা থেকে বের করতে পারবো। এখন এটা কি সূত্র? এইটা কি এইটারই সূত্র? এইটা কি ডেরিভেটিভ করার পরে এই সিস্টেমটা চলে আসে। এটা হচ্ছে আপনি টিভি রেশিও যদি দিতে চান, মানে রেট অফ রাইজ অফ রিস্ক টেকিং ভোল্টেজের সরাসরি এটাতে সংখ্যা দিতে পারবেন। রেট অফ রাইজ অফ এইটার কথাটার দিকে তো এটা বোঝা যাচ্ছে। তাহলে এটা কিন্তু মানে ক্যালকুলেশন করার পরে জিনিসগুলো এটা সিস্টেমটা আসছে। কথা কি ক্লিয়ার? এই ইয়ার একটা সমীকরণ আছে না, কি বলেন? অ্যাকচুয়ালি এটা কিন্তু আরো অনেক কাহিনী আছে, আমি কিন্তু এখন কত কিছু বলি না। এটা কিন্তু একটা সাইনোসয়েড সমীকরণ। এটা বসায় দিলে EM × 1 cos মানে π√LC এটা আসবে। কথা বোঝা গেছে? আমি কিন্তু অত কিছু লিখি নাই, দরকার নাই আমার, এটা আমাদের প্রয়োজন। ঠিক আছে, লাস্ট তাহলে সরাসরি এখান থেকে দিতে পারেন রেট অফ রাইজ অফ রিস্ক টেকিং ভোল্টেজ কাকে বলে বা কি। তাহলে পিক রিস্ক টেকিং ভোল্টেজ এবং টাইম টু রিস্ক পিক ভ্যালুর অনুপাতকে রিস্ক টেকিং ভোল্টেজ বলা হয়। সংজ্ঞা হয়ে যাবে, ডেফিনেশন হয়ে যাবে। তাহলে পিক রিস্ক টেকিং ভোল্টেজ ইকুয়াল টু কত? 2 ইনটু EM। আর টাইম টু রিস্ক পিক ভ্যালু ইকুয়াল টু 1/2 FN, আর FN ইকুয়াল টু 1/√LC, আর FN ইকুয়াল টু √LC। ঠিক আছে, এখান থেকে তিনটা ভ্যালু চাই আমার ম্যাথের মধ্যে। এটাও চাই, টাইমও চাই, এটাও চাই, এটাও চাই, এই চারটা ভ্যালু বের করতে হবে। ক্লিয়ার কথা? এখন আরেকটা জিনিস খেয়াল, এই কারেন্টের নাম দিয়েছিলাম কি আমি চপিং কারেন্ট। মানে এইটার যে এনার্জিটা হবে বুঝেন, এইটার যে এনার্জি হবে আর এইটার যে এনার্জি হবে এই দুইটাই কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। দুইটা কি হয়ে যাবে? সমান। যদি দুইটা সমান হয় তাহলে দেখেন তো আমরা এটা লিখতে পারি না, হাফ ইনটু CB স্কয়ার। ভালো করে বুঝেন, হাফ ইনটু LI স্কয়ার ইন্ডাক্টরের ক্ষেত্রে, আর ভোল্টেজের মানে কি লেখা যাবে? হাফ ইনটু CB স্কয়ার। সি বিনা লিখে আমরা কি লিখলাম? ই লিখি ভোল্টেজ। হ্যাঁ, ঠিক আছে, এই ভোল্টেজটা কোনটা? এই ক্যাপাসিটরের ভোল্টেজ। ঠিক আছে, ওকে। দেখেন এটা যদি এটা তো মানে আচ্ছা, এখন একটা যে হাফ হাফ উভয় পক্ষ থেকে চলে যায় তাহলে দেখেন তো মানে কি থাকে? সি স্কয়ার ইকুয়াল টু কত? LI স্কয়ার এটা লেখা যায়। তাহলে স্কয়ার ইকুয়াল টু কত লেখা যায়? I স্কয়ার ইনটু L/C, তাই না? তাহলে সুতরাং E ইকুয়াল টু কত লেখা যায়? I ইনটু L/, কত? C। আবার I ইকুয়াল টু কত লেখা যাবে তাইলে বলেন তো? I ইকুয়াল টু E/C/L। ব্যাপারটা এরকম না? অ্যাকচুয়ালি এটা নাই, এইটাই আসে বেশি। আপনাকে এই যে ভোল্টেজটা, তাইলে ভোল্টেজটা হচ্ছে চপিং ভোল্টেজ, আর এটার নাম হচ্ছে কি? চপিং কারেন্ট। এটা কিন্তু ম্যাথ আছে, দুইটা ম্যাথ আছে এটা নিয়ে। হ্যাঁ, করতে হবে কিন্তু, বাদ দেওয়া যাবে না। তাহলে আমাদের যদি আমরা চপিং ভোল্টেজ বের করতে চাই, ঠিক আছে, চপিং ডাবল হয় চপিং ভোল্টেজ। তাহলে চপিং ভোল্টেজটা কখন আসে বলেন তো? যখন এই দুইটার মধ্যে পাওয়ারটা কি হয়ে যায়? সমান হয়ে যায়। মানে স্টোরেজ এনার্জিটা যখন সমান হয় তখনই কি হয়? চপিং ভোল্টেজটা হয়। এখন যদি আপনাকে দেওয়া থাকে LC দেওয়া আছে আর চপিং কারেন্ট দেওয়া আছে, ভোল্টেজ বের করতে পারবেন না? যে কোনো তিনটা থেকে এটা একবার ইজি ম্যাথ, যে কোনো তিনটা থেকে দুইটা ভ্যালু দেওয়া থাকলে কি করা যাবে? বের করা যাবে। এখন আরেকটা সিস্টেমের মধ্যে আছে, যদি এটার আমার এই যে কোনো রেজিস্ট্যান্স দেওয়া থাকে, যদি বলে যে এই যে সার্কিট ব্রেকারটা আছে এটার আমার একটা রেজিস্ট্যান্স আছে, তাহলে এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা কত? এটা যদি কোনো সময় বের করতে বলে, সেই রেজিস্ট্যান্সের ভ্যালুটা বের করতে চাইলে এই I তখন এন হয় না, এন হয় 0.5√LC। ঠিক আছে, কন্ট্যাক্ট রেজিস্ট্যান্স যদি এটার যদি প্যারালালে কোনো রেজিস্ট্যান্স থাকে, হ্যাঁ, তাহলে সেই রেজিস্ট্যান্স যদি কোনো সময় আমাকে বের করতে বলে, সেই ক্ষেত্রে আর এর ভ্যালুটা হবে কত? 0.5
রুট ওভার এল বাই সি প্রমাণ আছে, বললাম না এটা প্রমাণ করতে চাইলে অনেক বড়, আমাদের দরকার নাই। ঠিক আছে, এখন রেজিস্ট্যান্সের নাম কি? এটা হচ্ছে মানে কোনো নাম নাই, যদি বলে যে রেজিস্ট্যান্সের মান কত, চপিং রেজিস্ট্যান্স বা চপিং সার্কিটের ক্ষেত্রে রেজিস্ট্যান্সটা কত হবে, এই আর যদি থাকে তখন এই ফ্রিকোয়েন্সিটা তখন কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে, তখন কিন্তু আর এই ফ্রিকোয়েন্সি থাকবে না। তা সেটা বের করার জন্য যে ফর্মুলাটা হবে, যদি এই রেজিস্ট্যান্সটা দেওয়া থাকে সেই ক্ষেত্রে এই ন্যাচারাল ফ্রিকোয়েন্সিটা হবে Fn = 1/2 2π √ 1/LC minus 1/4π r² c²। নট আমি আপনি প্যারালাল বাইরের কথা বলবো, এটা প্রমাণ আছে, আপনারা যদি মনে রাখতে পারেন তাহলে ভাবতে দিবেন। আমার কথা কি বুঝতে পারছেন না পারেন না? এটা কিসের জন্য হবে? হ্যাঁ, যদি এই রেজিস্ট্যান্সটার কথা বলা থাকে, যদি অর্থাৎ মানে একটা সার্কিটের ক্ষেত্রে যদি রেজিস্ট্যান্সের কথা বলা থাকে, রেজিস্ট্যান্স থাকে, সেই ক্ষেত্রে এই ন্যাচারাল ফ্রিকোয়েন্সিটা আসবে কোনটা, এটা। তখন আর এটা এখন যদি রেজিস্ট্যান্সটা না থাকে তাহলে এটা 0। দেখেন এটা 0 না, তাহলে এটা যদি 0 হয় তাহলে দেখেন এটাই আসে। আমার কথা কি বোঝা গেছে না? জানেন, মানে মনে রাখার জন্য আপনারা নিতে পারেন এটা, যদি মনে করেন না করবো না তাহলে বাদ দিয়ে দেবেন। এখন প্রমাণ, এটা আমরা প্রমাণ করার কোনো প্রয়োজন আমি মনে করি না। কথা কি ক্লিয়ার? তাহলে যদি রেজিস্ট্যান্স থাকে, অর্থাৎ এই সার্কিটের ক্ষেত্রে ফল্ট সিস্টেমটার মধ্যে ফল্ট হলে এই অবস্থায় যদি রেজিস্ট্যান্সের মানটা বের করতে বলে, তাহলে সেটা কমে যাবে 0.5 √ L/C। কেবল 0.5 কেন হইলো প্রমাণ করে তারপরে আসে, এটা হাফ আসে। ঠিক আছে, আমাদের এটা প্রমাণের কোনো প্রয়োজন আমি মনে করি না। হ্যাঁ, আচ্ছা, আর এই ক্ষেত্রে যেহেতু রেজিস্ট্যান্স চলে আসছে তাহলে ফ্রিকোয়েন্সিটা কি আসবে, 1/2π তো থাকবেই, তাহলে 1/RC 1/√LC minus 1/4 r² c²। ঠিক আছে, এটা আসবে তখন। তাহলে সেক্ষেত্রে আর এর ভ্যালুটা হয়ে গেল, আর যে আর থাকে তার ফ্রিকোয়েন্সিটি কোনটা হবে, এটা হবে। ক্লিয়ার কথা? সবাই বোঝা গেছে তো? না মানে কোনো কিছুর মধ্যে প্রবলেম আছে? এমনি সিস্টেমটা নতুন, পুরোটাই নতুন। ঠিক আছে, এরপরেও যদি কোয়েশ্চেন থাকে করতে পারেন, যতটুকু বোঝানো আপনাদের মানে সূত্রগুলো মনে রাখার জন্য যতটুকু লাগে আমি এতটুকু আপনাদেরকে দিচ্ছি। ক্লিয়ার? এখনো এগুলো দিয়ে আপনাদের সার্ভিস সিস্টেমে মনে করলো আবার কি করে কিনা আল্লাহ জানে, আমি আপনাদেরকে পড়াই দিচ্ছি। ঠিক আছে, বাদ দিয়ে না, কোনো সময় যদি চলে আসে সূত্রগুলো মনে থাকলে এখন খালি মানগুলো বসাই দেবে, দেখবেন যে একদম হয়ে যাবে। ঠিক আছে, ওকে, তাহলে এটা মনে রাখবেন। চপিং ভোল্টেজ কীভাবে বের করে, I √ L/C, আর রেজিস্ট্যান্স বের করতে বলে 0.5 √ L/C। তাহলে এই অবস্থায় ফ্রিকোয়েন্সি কোনটা, এটা। ঠিক আছে, এটা এতটুকুই আছে। আচ্ছা, এখন এটার মধ্যে আরো এই অধ্যায়তে আরো কিছু ম্যাথ আছে, সেটা হচ্ছে এই যে আমরা যে সার্কিট ব্রেকারটা ব্যবহার করি। ঠিক আছে, সার্কিট ব্রেকারগুলো যেহেতু ব্যবহার করি, তো সার্কিট ব্রেকারগুলো কি আছে, রেটিং আছে। কি আছে বলে রেটিং আছে। তাহলে সার্কিট ব্রেকারের রেটিং মানে এগুলো কি কি রেটিং বলেন তো? একটা হচ্ছে মেকিং ক্যাপাসিটি। কি ক্যাপাসিটি? একটা হচ্ছে মেকিং ক্যাপাসিটি। ঠিক আছে, আর একটা হচ্ছে কি ব্রেকিং ক্যাপাসিটি, আর একটা হচ্ছে কি মানে শর্ট টাইম রেটিং। 3 ধরনের রেটিং আছে। হ্যাঁ, একটা হচ্ছে কি ব্রেকিং ক্যাপাসিটি, আর একটা হচ্ছে কি মেকিং ক্যাপাসিটি, আর একটা হচ্ছে কি বলেন শর্ট টাইম রেটিং। তাহলে মেকিং ক্যাপাসিটি যদি আমরা বের করতে চাই, মেকিং ক্যাপাসিটি অ্যাকচুয়ালি এটা হচ্ছে ক্যাপাসিটি, অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমরা ওই যে অ্যাপারেন্ট পাওয়ার যেটা বের করি সেটা কি বের করি, অ্যাপারেন্ট পাওয়ার। তাহলে অ্যাপারেন্ট পাওয়ার বের করার ফর্মুলা কি বলেন তো? √3 ইন্টু ভোল্টেজ ইন্টু কি বলেন কারেন্ট ইন্টু 10⁻⁶ দিয়ে দিলাম। তাহলে এককটা কিসে চলে যাবে বলেন তো? আমার কথা কি বোঝা গেছে না? যায় না? ঠিক আছে, এইটা। তাহলে এখন যদি মেকিং ক্যাপাসিটি বের করতে বলে তাহলে এখান থেকে বের করতে পারবেন। তাহলে এই যে ভোল্টেজটা হচ্ছে সেই ভোল্টেজটা হচ্ছে কি সিস্টেম -6 হলে মাইক্রো হবে না? হ্যাঁ, এটা 10⁻⁶ ভাগ দিছে ওটা আর দিয়ে -6 তাহলে চলে যাবে না? বুঝেন নাই মনে হয় নাকি? মানে এটা তো 10⁻⁶ আর -6 তাহলে চলে গেছে, মানে ওটাই থাকতেছে। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে কি সিস্টেম ভোল্টেজ আরএমএস ভ্যালু। ঠিক আছে, এটা হচ্ছে কি সিস্টেম ভোল্টেজ। আর এই কারেন্টটা কি? এই কারেন্টটা হচ্ছে হ্যাঁ সব নট শপিং কারেন্ট। এটা হচ্ছে ওটা তো আর সার্কিট ব্রেকার থেকে চলে আসছে আমরা। ঠিক আছে, এখন হচ্ছে রেটিং এর মধ্যে চলে আসছে। এটা হচ্ছে আনসিমেট্রিক্যাল রেটিং, আনসিমেট্রিক্যাল মেকিং কারেন্ট। এটার নাম কি? আনসিমেট্রিক্যাল মেকিং কারেন্ট। মেকিং কারেন্ট যেহেতু মেকিং ক্যাপাসিটি তাহলে অবশ্যই মেকিং কারেন্ট আসবে। আনসিমেট্রিক্যাল আরএমএস মেকিং কারেন্ট, আনসিমেট্রিক্যাল আরএমএস মেকিং কারেন্ট।
তাহলে এই আনসিমেট্রিক্যাল আরএমএস মেকিং কারেন্ট, অর্থাৎ এখন যদি এটার ফাংশনের মধ্যে এসি এবং ডিসি দুইটাই থাকে তাহলে কি করবে? এসি এবং ডিসি যদি থাকে অর্থাৎ সেই ক্ষেত্রে এই আই এর ভ্যালুটা যেটা বের হবে সেটা হচ্ছে √IDC কম্পোনেন্ট স্কয়ার, ঠিক না? জি। প্লাস আর এই IRMS থাকলে কি হবে বলেন? IRMS/√2 হ্যাঁ IRMS √2 ভাগ কত হবে? √2 হোল স্কয়ার IRMS ভাগ কত √2 হোল স্কয়ার। আমার কথা কি বোঝা গেছে না জানি? জি। যদিও এটা নিয়ে কোনো কিছু কাজ নাই, আমরা এসিতে এটা আলোচনা করছি, ঠিক আছে? এসি এবং ডিসি কম্পোনেন্টটা যদি থাকে, এটা হচ্ছে এসি কম্পোনেন্ট আর এটা হচ্ছে কি ডিসি কম্পোনেন্ট, তার ক্ষেত্রে আমরা আরএমএস ভ্যালুটা এভাবে বের করি। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তো বিটা হচ্ছে কি সিস্টেম ভোল্টেজ। হ্যাঁ সিস্টেম ভোল্টেজ, এসে বি হচ্ছে কি আমাদের যে সিস্টেমটা দেওয়া থাকবে সেই সিস্টেমের ভোল্টেজ। এটা হচ্ছে কি মেকিং ক্যাপাসিটি। এখন যদি আমরা মানে এটাকে আমরা আনসিমেট্রিক্যাল বা সিমেট্রিক্যাল মেকিং ক্যাপাসিটি বলতে পারি। কি বলতে পারি এটাকে? এটার আরেকটা নাম আমরা বলতে পারি কি সিমেট্রিক্যাল। সিমেট্রিক্যাল বা আসিমেট্রিক্যাল দুইটা নাম দেওয়া যায়। হ্যাঁ, না আনসিমেট্রিক্যাল না, সিমেট্রিক্যাল বলতে পারি, ঠিক আছে? সিমেট্রিক্যাল ব্রেকিং ক্যাপাসিটি এই সিস্টেম, এটা মেকিং ক্যাপাসিটিকে অনেক সময় এই যে কারেন্টটা, যেহেতু কারেন্টটা, এই কারেন্টের নাম হচ্ছে কি সিমেট্রিক্যাল মেকিং, মানে সিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্ট, সিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্ট, সিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্ট। এই কারেন্টের নাম হচ্ছে কি সিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্ট। এর যে কারেন্টটা আছে কারেন্টের নাম অলরেডি সিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্ট। কথা ক্লিয়ার? মেকিং কারেন্ট না মেকিং না, ব্রেকিং 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 মেকিং ক্যাপাসিটি ব্রেকিং কারেন্ট। হ্যাঁ ব্রেকিং কারেন্ট, ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা হচ্ছে বোঝা গেছে না যায় নাই? আপনারা যদি মেকিংও যদি বলেন কোনো সমস্যা নেই, কথা ক্লিয়ার? কিন্তু মেকিং বলে না, বইয়ের ভাষায় এটাকে বলতেছে ব্রেকিং কারেন্ট। আচ্ছা, আরেকটা ক্যাপাসিটি হচ্ছে মেকিং ক্যাপাসিটি, আরেকটা কি ক্যাপাসিটি? ক্যাপাসিটি ব্রেকিং ক্যাপাসিটি, আচ্ছা আমারই এটা ভুল হয়েছে, ঠিক আছে? এটা মেকিং না, এটা ব্রেকিং, ঠিক আছে? এই যে ক্যাপাসিটি, যেহেতু ব্রেকিং আছে এখন তো বুঝতে পারতেছেন তাই না? ব্রেকিং ক্যাপাসিটি, এই ব্রেকিং মানে হচ্ছে জিনিসগুলো হচ্ছে আরএমএস, ঠিক আছে? মানে ব্রেকিং এর যে ভ্যালুটা আছে সবগুলো ভ্যালু হচ্ছে কি অ্যাকচুয়ালি আরএমএস। তাহলে এই অবস্থায় যে কারেন্টটা পাইতেছি আমরা, সেই কারেন্টটা হচ্ছে কি ব্রেকিং সিমেট্রিক্যাল কারেন্ট, ঠিক আছে? আরেকটা হচ্ছে কি মেকিং, এটা থেকে আরেকটা লাগিয়ে গেছে, বুঝছেন? তাহলে মেকিং ক্যাপাসিটি, তাহলে মেকিং ক্যাপাসিটি যেটা আমরা মানে বের করবো সেটা হচ্ছে এই যে ব্রেকিং ক্যাপাসিটিটা আমরা বের করছি, ঠিক আছে? এটা তো আরএমএস ভ্যালু, কি বলেন? ভ্যালুটা কি আরএমএস না? এই ভ্যালুটাকে আমরা ম্যাক্সিমামে কনভার্ট করবো। কি করবো? তাহলে √2 দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে এই মেকিং ক্যাপাসিটি কি ম্যাক্সিমাম হয়ে যাবে। এবং এটার সাথে আরেকটা ইফেক্ট আছে, ডাবলিং ইফেক্ট, ঠিক আছে? কি আছে একটা? ডাবলিং ইফেক্ট। আর ডাবলিং ইফেক্টের ভ্যালুটা হচ্ছে 1.8। ডাবলিং ইফেক্টের মানে মাল্টিপ্লাইং ফ্যাক্টর একটা আছে, সেটা কি ডাবলিং ইফেক্ট, যার ভ্যালুটা কত? কনস্ট্যান্ট ভ্যালু 1.8। তারপর একটা জিনিস খেয়াল করেন, ডাবলিং ইফেক্ট ইনটু আছে, এই ভ্যালুটাকে ম্যাক্সিমামে চলে গেল, তাই আমার কি আছে √2, তাহলে দুইটা গুণ করে দেখেন তো কত আসে? 2.55 না? দেখেন তো, তাহলে মেকিং ক্যাপাসিটি ইকুয়াল টু লিখতে পারি 2.55 ইনটু হচ্ছে ব্রেকিং ক্যাপাসিটি। আমার কথা কি বুঝতে পারছেন না বলেন? তাহলে মেকিং ক্যাপাসিটি হচ্ছে 2.55 ইনটু ব্রেকিং মানে ব্রেকিং ক্যাপাসিটি। তাহলে এই ভ্যালুটা অ্যাকচুয়ালি কি বলেন তো? পিক কিনা? যখন আমি 2.55 দিলাম, এই ভ্যালুটা পিক কিনা বলেন? পিক। তাহলে এটা বের করছি কিভাবে? দেখেন, বাবা 2.55 কেন হইল, ঠিক না? একটা আছে মানে এই ব্রেকিং ক্যাপাসিটিকে যখন আমি √2 দ্বারা গুণ করে দিব তখন সেটা কি ম্যাক্সিমামে চলে যাবে, ম্যাক্সিমামে চলে গেল। কিন্তু যখন আমরা মেকিং ক্যাপাসিটি বের করবো এর মধ্যে কি আছে? একটা ডাবলিং ইফেক্ট আছে, ঠিক আছে? এই ডাবলিং ইফেক্টের 1.8। তাহলে এই 1.8 আর √2 গুণ করে দিলে 2.55 চলে আসে। তাহলে আমরা মেকিং ক্যাপাসিটি যেটা আমরা বের করবো, তাহলে 2.55 ইনটু কত? ব্রেকিং ক্যাপাসিটি। একই তো কথা নাকি? ব্রেকিং ক্যাপাসিটি আর ব্রেকিং ক্যাপাসিটি কোনটা? এইটা। ক্লিয়ার? তাহলে এই অবস্থায় যে আমরা কারেন্টটা বের করতে পারবো, বুঝলেন? এই অবস্থায় যে কারেন্টটা বের হবে সেটা কি কারেন্ট বের হবে বলেন তো? ব্রেকিং কারেন্ট।
কিভাবে বলেন? এইটা বের হবে যে কারেন্টটা, সেটা হচ্ছে কি ব্রেকিং কারেন্ট, মানে মেকিং কারেন্ট। ঠিক আছে, এটাকে বলা হয় রেটেড মেকিং কারেন্ট। তাহলে এই যে মেকিং রেটেড কারেন্টটা বের হইলো, এটা আরএমএস না ম্যাক্সিমাম? ম্যাক্সিমাম, রাইট। কেন? কারণ 2.5 কিন্তু আছে এটার ভেতরে। কথা ক্লিয়ার? এখানে আমাদের যে জিনিসটা ভুল হয় সেটা হচ্ছে এই জিনিসটাতে ভুল হয়। এখন যদি আমরা এই ক্যাপাসিটি না নিই, যদি এখান থেকে এই কারেন্টটা নিতাম, বুঝেন, তাহলে এনে কি হইতো? এটা ব্রেকিং কারেন্ট হয়ে যেত না? দেখবেন যখন ম্যাথটাতে আছে, ম্যাথের মধ্যে আছে কিন্তু মেকিং ক্যাপাসিটি বের করতে কখনো বলেন না, সেটা ক্ষেত্রে মানে মেকিং কারেন্ট বের করতে বলেন। কথা বুঝতে পারছেন? তাহলে মেকিং কারেন্ট, তাহলে সিমেট্রিক্যাল মেকিং কারেন্ট কি হবে বলেন তো? সিমেট্রিক্যাল মেকিং কারেন্ট বলেন তো, সিমেট্রিক্যাল মেকিং কারেন্ট সমান কি লেখা যায় বলেন তো? 2.55 ইন্টু কি সিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্ট না? সিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্ট। এই ক্ষেত্রে এই সিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্ট আপনি কোন জায়গা থেকে বের করবেন বলেন তো? হ্যাঁ, এই ক্যাপাসিটি থেকে। এটা এজন্য কেন ক্যাপাসিটি থেকে? কারণ অনেক সময় এই জিনিসটা কিন্তু বলা থাকে, মানে 3 ফেজ এত কেবি এত এমবিএ। আমার কথা কি বোঝা গেছে না? যায় না? কারণ হ্যাঁ, ব্রেকিং কারেন্ট আমরা বের করি, রুট ভুল করি, তাহলে আমরা কি আপনার ব্রেকিংয়ে ডাবল উপরে ডাবল আছে, এটা আছে। যদি নাই আপনার কথা কিছু যদি ব্রেকিং কারেন্ট আমরা বের করি, এটাকে যদি রুট টু দ্বারা গুণ করি, তাহলে আমরা ম্যাক্সিমাম কারেন্টটা পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ম্যাক্সিমাম কারেন্ট পাচ্ছি না, বলে ওই ক্ষেত্রে কি ডাব্লিউ নিতে হবে। ডাব্লিউ মানে আপনি এইটা 2.5 কেন? এটা তো আরএমএস আছে, কি বলেন? এটা তো আরএমএস বলে সমস্যা নেই। এখন যদি আপনি মনে করেন এটাকে ম্যাক্সিমামে আগে কনভার্ট করে নেন, তখন কি এটা 2.5 দেখতে পারবেন? কত বুঝেন নাই মনে হয়? এখন বুঝছেন এখন না বুঝেন নাই? আপনি যদি এটাকে যদি আরএমএস এ থাকে, মনে করেন আপনি ভ্যালুটা বের করছেন 10 কেবি মানে কিলো এম্পিয়ার, সেটা আপনি কি করছেন? ম্যাক্সিমামে কনভার্ট করছেন, বুঝেন? ম্যাক্সিমামে কনভার্ট করে আছেন আগে, তখন কি আর 2.5 গুণ করতে পারবেন? কত গুণ করতে হবে? 1.8 গুণ করতে হবে। কথা বুঝেন নাই মনে হয়? আপনি যদি এটাকে ম্যাক্সিমামে যদি আগেই কনভার্ট করে নেন, তাহলে আমি কি আর 1.2 মানে 5 গুণ করবেন? কত গুণ করবেন? 2.55 কথা বুঝছেন না বুঝেন না? এই সিম্পল কথা বলতেছে, আপনারা মানে ঘুরাইতেছেন বেশি, ঠিক আছে? তাহলে অ্যাকচুয়ালি আমাকে এই জিনিসটা কিন্তু বের করতে বলে, কারণ এই 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 ক্যাপাসিটি কিন্তু আমাদের মানে সার্কিটের মধ্যে বা কোয়েশনের মধ্যে সরাসরি দেওয়া থাকে। কথা ক্লিয়ার? আচ্ছা, এই জিনিসটাই এখন আরেকটা জিনিস বের করতে বলে, সেটা হচ্ছে শর্ট টাইম রেটিং। এই শর্ট টাইম রেটিং মধ্যে শর্ট টাইম রেটিং যদি আমাকে বের করতে হয়, তাহলে রেটেড সার্ভিস ভোল্টেজও বের করতে বলে। রেটেড সার্ভিস ভোল্টেজ যেটা দেওয়া থাকবে সেটাই। ওটা ক্লিয়ার? এবার আরেকটা শর্ট টাইম রেটিং। এই শর্ট টাইম রেটিং অর্থাৎ এই যে এই সিমেট্রিক্যাল কারেন্ট যেটা পাইছেন, সিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্টটা, এটা সাধারণত আপনি কোয়েশ্চনে বলা থাকবে 1 সেকেন্ড অথবা 2 সেকেন্ড না 3 সেকেন্ডের ভিতরে কাজটা করবে। তাহলে যেই সেকেন্ডটা দেওয়া থাকবে সেটাই হচ্ছে শর্ট টাইম রেটিং ফর এই ব্রেকিং কারেন্ট। কথা বুঝতে পারছি? আমরা এই ব্রেকিং মানে সিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্টটা যেটা আমরা পাইবেন, সিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্ট যেটা পাইবেন, সেই ভ্যালুটা অবশ্যই কি থাকে? আরএমএস। এই ভ্যালুটা অবশ্যই, এটা এই জন্য আমরা অনেক সময় কি করি, এটার সাথে ব্র্যাকেটে আরএমএস কথাটা লিখে দিই যাতে আমাদের ভুল না হয়। ঠিক আছে? আপনি 2.55 ব্যবহার করবেন আর এটাকে ম্যাক্সিমাম রাখবেন, কখনোই হবে না। ঠিক আছে? এটাকে যদি ম্যাক্সিমাম রাখেন 100% এটা 1.8 দ্বারা গুণ করতে হবে, মাথায় রেখেন। ঠিক আছে? তাহলে এই ভ্যালুটা অ্যাকচুয়ালি, তাহলে এইটা সিমেট্রিক্যাল মেকিং কারেন্টটা ভ্যালুটা কিসে বের হবে? পিকে বের হবে। আর যে ইউনিটটা হবে সেই ইউনিটটা, যে ইউনিটই হোক সেটা অবশ্যই কিসে থাকবে? পিকে থাকবে। ঠিক আছে? মাথায় রেখে। তাহলে শর্ট টাইম রেটিং কোনটা হবে? কোয়েশনে যত সেকেন্ডের কথা বলা থাকবে ওইটাই হবে তার শর্ট টাইম রেটিং। ঠিক আছে? টাইমটা হবে ফর 0.3 সেকেন্ড, 0.5 সেকেন্ড, এরকম কথা বলা থাকতে হবে। ঠিক আছে? ক্লিয়ার? এতটুকুই আছে এটার মধ্যে, মানে আর মানে কোনো কিছু নাই। তাহলে এটা হচ্ছে এক ধরনের ফর্মুলাগুলা। শর্ট টাইম রেটিং দিয়ে কি সিমেট্রিক্যাল কারেন্ট ব্রেকিং কারেন্ট কোন দিতে হবে?
ব্রেকিং কারেন্ট ফর 3 সেকেন্ড। কোশ্চেনটা আছে যে ব্রেকিং কারেন্ট ফর 3 সেকেন্ড, ঠিক আছে? সেই কারেন্টটা কোনটা হবে? এই কারেন্টটা লিখতে হবে, নট এই কারেন্ট। আমাদের রাখতে হবে এটা অ্যাকচুয়ালি মানে কোশ্চেনের মধ্যে এটা যে কোশ্চেনটা আসে পরীক্ষাতে কয়েকবার আসছে, এটা এই কোশ্চেনটা সরাসরি কোশ্চেনের আনসার কোশ্চেনে থাকে, তাহলে জাস্ট ওই জায়গা থেকে এটা বসাইতে পারলেই হবে। আচ্ছা, এই জিনিসগুলো আছে। আর একটা হচ্ছে এখন আমরা একটা বলছিলাম কি ট্রান্সফরমার প্রোটেকশন, আর একটা প্রোটেকশন হচ্ছে কি অল্টারনেটর প্রোটেকশন। অল্টারনেটর যদি প্রোটেকশন থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে জিনিসগুলো বের করতে বলে, মনে করেন এটা একটা আমাদের অল্টারনেটর, ঠিক আছে? তাহলে এর যে রিঅ্যাকটেন্সটা আছে সেই রিঅ্যাকটেন্সটা আমরা অল্টারনেটরের রিঅ্যাকটেন্স। এটার মধ্যে আরেকটা থাকে কিছু গ্রাউন্ড থাকে। এই যে রেজিস্ট্যান্সটা আছে এই রেজিস্ট্যান্সটা হচ্ছে গ্রাউন্ড রেজিস্ট্যান্স বা আর্থ রেজিস্ট্যান্স। এটাকে আমি আর কোনো বইয়ের মধ্যে একটা স্মল আর দ্বারা প্রকাশ করছে, ঠিক আছে? আপনি ইচ্ছা এটাতে প্রকাশ করতে পারেন। এখন আমাকে এই যে ওয়াইন্ডিং রেজিস্ট্যান্সটা আছে এটাকে আমাকে কি করতে হবে? প্রোটেক্ট করতে হবে। এখন অনেক সময় কোয়েশ্চনে বলতে পারে এটা 80% প্রোটেকশন করা হয়েছে, তাহলে আনপ্রোটেক্টেড কতটুকু আছে? 20%। তাহলে এই আনপ্রোটেক্টেড যেটা আছে সেটা কার সাথে চলে যাবে? নিউটনের সাথে চলে যাবে। এতটুকু বোঝা থাকলে হয়ে যাবে। তো যতটুকু প্রোটেক্ট করবে কোয়েশ্চেনের মধ্যে দেওয়া 90% প্রোটেক্ট করছে, আমাদের 100% তো প্রোটেক্ট করতে পারিনি যে কোনো ডিভাইস। 90% মানে আনপ্রোটেক্টেড কতটুকু? 10%। তাহলে 10% আছে কত আনপ্রোটেক্টেড? এই আনপ্রোটেক্টেড যেটা আছে এটার সাথে চলে আসবে। তাহলে এটা যদি রিঅ্যাকট্যান্স হয়, এটা যদি রেজিস্ট্যান্স হয়, তাহলে টোটাল মানে আর ইম্পিডেন্সটা কতটুকু হবে? মানে সেটাকে আমি জেড দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? জেড। সেটা আমি সমান লিখতে পারবো √RN² প্লাস এক্স ইন্টু এক্স হোল স্কয়ার। তাহলে হোয়াট ইজ দ্য এক্স আর ক্যাপিটাল এক্স দ্বারা কি বলেছি? এটা হচ্ছে পার ইউনিট রিঅ্যাকট্যান্স, প্রোটেক্টেড আনপ্রোটেক্টেড। এক্স দ্বারা বোঝাইতেছি কি মানে টোটাল যদি এক্স হয় তাহলে আমি কতটুকু মানে কতটুকু আমি প্রোটেক্ট করতে পারছি, এত পার্সেন্ট। কি বলেন? তাহলে সেটা হচ্ছে পার ইউনিট। আপনি পার্সেন্টেজ আর পার ইউনিটের মধ্যে পার্থক্য তো বুঝে নেই। তাহলে এই এক্স হচ্ছে কি অল্টারনেটরের রিঅ্যাকট্যান্স, আর এই এক্স কোনটা? পার ইউনিট। এত পার্সেন্ট আনপ্রোটেক্টেড রিঅ্যাকট্যান্স। এক্স হচ্ছে কি বা এটাকে আমরা বলি আনপ্রোটেক্টেড প্রোটেক্টেড ওয়াইন্ডিং বা রিঅ্যাকট্যান্স। যেটাই বলে ওয়াইন্ডিং যে কথা, রিঅ্যাকট্যান্সটা একই কথা, এক্স। যদি শতকরা বোঝায় তাহলে এটা যদি এক্স লেখেন সরাসরি সেই এককটাকে অ্যাকচুয়ালি পার ইউনিট, আর যদি পার ইউনিট আর শতকরার মধ্যে পার্থক্যটা কিছু আর পার্সেন্টেজে দিলে সেটা কি হয়ে যাবে? পার্সেন্টেজ। 100 দ্বারা গুণ করে দিলে, বুঝলেন নাই? পার ইউনিট এবং বুঝুন নাই, পার ইউনিট এবং মানে শতকরা রিঅ্যাকট্যান্সের মধ্যে কি 100। পার ইউনিটকে যদি আপনি 100 দ্বারা গুণ করে দেন সেটা শতকরা পার্সেন্টেজে চলে যাবে, ঠিক আছে? তাহলে এখন এটা তো আমার হয়ে গেছে। তাহলে এখন হচ্ছে আমাকে ফল্ট কারেন্টটা ক্যালকুলেশন করতে হবে। কি করতে হবে? ফল্ট কারেন্ট অথবা ব্যালেন্স কারেন্ট। আমাদের সিস্টেমটা তো ব্যালেন্সে করতে হবে, তাই না? আমি সেটার নাম দিছি আইএম, ব্যালেন্স কারেন্ট বা ফল্ট কারেন্ট। কি কারেন্ট? ফল্ট কারেন্ট। এই ফল্ট কারেন্ট ইকুয়ালটা আমরা লিখতে পারি বি পাই ইন্টু এক্স ডিভাইডেড বাই জেড। বি পাই ইন্টু এক্স ডিভাইডেড বাই জেড। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এটা হচ্ছে ফেজ ভোল্টেজ। হোয়াট ইজ দ্য এক্স? আনপ্রোটেক্টেড ওয়াইন্ডিং, ঠিক আছে? আনপ্রোটেক্টেড ওয়াইন্ডিং। অবশ্যই এই ভ্যালুটাকে আমরা কিসে কনভার্ট করে নিব? পার ইউনিটে কনভার্ট করে নিব, ঠিক আছে? এই ভ্যালুটাকে আমরা কিসে কনভার্ট করে নিব? পার ইউনিটে কনভার্ট করে। এখন যদি কোনো সময় এই ওয়াইন্ডিংকে বা অল্টারনেটর ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স যদি দেওয়া না থাকে, দেখেন তো অল্টারনেটর ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স এটা দেওয়া নাই, তাহলে জেড এর ইকুয়াল টু কি লেখা যাবে? যদি এই এক্স যদি 0 হয় বা দেওয়া না থাকে, ঠিক আছে, তাহলে জেড এর ইকুয়াল টু কি সরাসরি আর্থিং রেজিস্ট্যান্স, আর্থ রেজিস্ট্যান্স। কথা কি বুঝতে পারছেন? তাহলে আর এটা আমি লিখলাম না, এখন এটা থেকে তো বুঝতে পারতেছেন কি জিনিসটা হবে। যে অল্টারনেটরের রিঅ্যাকট্যান্স যদি দেওয়া না থাকে তাহলে কি এটা আসবে না, শুধু তাহলে আর্থিং এর যে রেজিস্ট্যান্সটা আছে সেটাই আসবে। কথা ক্লিয়ার? খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এই সিস্টেমে কয়েকবার কোয়েশ্চেন আসছে এটা। কিন্তু যদি বইয়ের থেকে যদি কোয়েশ্চেন করতে চান তাহলে কিন্তু বিশাল বড় হয়ে যাবে, আমি বুঝবেন না কিছুই। এমন তো বলছি এতটুকু যদি জানেন আপনি হাজার হাজার টাকা করতে পারবেন, ঠিক আছে? এই সিস্টেমটা আসলে সুনীল এস রো আর ওই বইয়ের মধ্যে ওইভাবে করছে, হ্যাঁ?
অনেক কিছু, হয়তো রেজিস্ট্যান্সের প্রকাশ করছে স্মল লেটার, বা অনেক সময় আর্থিং রেজিস্ট্যান্স ER লেখছে, বা অনেক সময় BR লেখছে, কথা বুঝলেন নাই? ER আর্থিং রেজিস্ট্যান্স, কথা কি বোঝা গেছে না? যায় নাই, সমস্যা নেই। আমি এইভাবে প্রকাশ করি, কথা ক্লিয়ার? আপনি যেভাবে বুঝতে পারেন অনেক খেলা, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এখন এটা থেকে যে জিনিসটা বের করতে বলে, তাহলে অনেক সময় আর্থিং রেজিস্ট্যান্স সবচেয়ে বেশি বলে আর্থিং রেজিস্ট্যান্স বের করতে বলে। এবং কোয়েশ্চেনের মধ্যে এটা তো এক্স, এটা কি আনপ্রোটেক্টেড, কিন্তু দেওয়া থাকে প্রোটেক্টেড রিঅ্যাক্টেন্স, কথা বুঝতে পারছেন? দেওয়া থাকে কি প্রোটেক্টেড রিঅ্যাক্টেন্স, আর বি পাই দ্বারা বোঝাচ্ছে কি এটা ফেজ ভোল্টেজ, ঠিক আছে? বি পাই দ্বারা বোঝাচ্ছে কি ফেজ ভোল্টেজ, কথা ক্লিয়ার? আর কোনো ফর্মুলা নাই, ঠিক আছে? আরেকটা আছে, আরেকটা সিস্টেম আছে IDMT রিলের ক্ষেত্রে। IDMT রিলের ক্ষেত্রে কিছু ফর্মুলা আছে, এই ফর্মুলাটা একটু দেখেন। IDMT রিলে, IDMT বলতে আমরা কি বুঝি বলেন তো? ইনভার্স ডেফিনিট মিনিমাম টাইম রিলে, ইনভার্স ডেফিনিট মিনিমাম টাইম। অনেক সময় অনেকেই ল্যাগ কথাটা লেখে আর কি, ইনভার্স ডেফিনিট মিনিমাম টাইম ল্যাগ রিলে, ইনভার্স ডেফিনিট মিনিমাম টাইম। যেহেতু এটা ইনভার্স ডেফিনিট, এটা অনেক সুবিধা অসুবিধা আছে, এই জিনিসটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং এটা, ঠিক আছে? এই যে এটা এদিক দিয়ে যে আমরা টাইম রিপ্রেজেন্টেশন করি, তাহলে এই যে জিনিসটা আছে এটা হচ্ছে তার মিনিমাম টাইম, ঠিক আছে? বা পিক ভ্যালু, মিনিমাম পিক আপ ভ্যালু, ঠিক আছে? মিনিমাম ফিগারটা এরকম হয় আর কি। কিন্তু এটা যখন যে আমরা অপারেটিং টাইমটা এই দিকটা যেটা আমরা স্থাপন করি সেটা হচ্ছে অপারেটিং টাইম, TOP, হ্যাঁ, অপারেটিং টাইম। তাহলে এই অপারেটিং টাইম যদি আমরা, এটা তো অপারেটিং টাইম, এটা কি আছে? এটা হচ্ছে এটা এদিকটা আপনি যদি কারেন্ট সাপোর্ট করেন আর এদিকটা অপারেটিং আচ্ছা, এটা ফোকাসটা আমরা করি টাইম, অপারেটিং তাহলে এই অপারেটিং টাইম যদি আপনি বের করতে চান, তাহলে মানে TOP অপারেটিং টাইম ভালো করে বোঝার চেষ্টা করবেন, হ্যাঁ? এটা কিছু জিনিস মুখস্থ করা হবে। তাহলে অপারেটিং টাইম ইকুয়াল টু লিখতে পারি আমরা K ইন্টু TMS। হোয়াট ইজ দ্য TMS বলেন তো? টাইম মাল্টিপ্লায়ার সেটিং, এটা একটা কনস্ট্যান্ট হলো, হ্যাঁ? টাইম মাল্টিপ্লায়ার সেটিং ডিভাইডেড বাই হচ্ছে PSM, ঠিক আছে? PSM হোল টু দি পাওয়ার n মাইনাস 1, PSM হোল টু দি পাওয়ার n মাইনাস 1, ঠিক আছে? তাহলে অপারেটিং টাইম K ইন্টু এটা একটা কনস্ট্যান্ট হলো, আর TMS দেওয়া থাকে, PSM তো আমরা কালকে বের করা শিখলাম, কি বলেন? শিখি নাই? PSM মাইনাস হচ্ছে কত? 1। তাহলে এখন কথা হচ্ছে K এবং n এর ভ্যালু কত? এটা হচ্ছে ফিক্সড ভ্যালু, K এবং n এর ভ্যালু হচ্ছে ফিক্সড। এখন যদি এই কার্ভটা যদি স্ট্যান্ডার্ড হয়, এই কার্ভটা কি হয় যদি স্ট্যান্ডার্ড, মানে ইনভার্সলি স্ট্যান্ডার্ড যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে K এর ভ্যালু হচ্ছে 0.14 মুখস্থ রাখতে হবে, এবং n এর ভ্যালু হচ্ছে 0.02 যদি এটা স্ট্যান্ডার্ড হয়। এবং যদি তাহলে তাহলে স্ট্যান্ডার্ড যদি ইনভার্সলি স্ট্যান্ডার্ড হয়, তাহলে ইনভার্সলি স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে K এর ভ্যালু হচ্ছে 0.14 আর n এর ভ্যালু কত? 0.02, ঠিক আছে? এবং ভেরি ইনভার্সলি হয় যদি ভেরি ইনভার্স যদি কার্ভটা কি হয় ভেরি ইনভার্স হয়, তাহলে সেই ক্ষেত্রে K এর ভ্যালু হচ্ছে 13.5, ঠিক আছে? 13.5, আর n এর ভ্যালু হচ্ছে তখন 1। আর যদি এক্সট্রিমলি ইনভার্স হয়, ঠিক আছে? এক্সট্রিমলি ইনভার্স আমার যে মনে আছে আপনাদেরও থাকবে, এক্সট্রিমলি ইনভার্স হলে K এর ভ্যালুটা হচ্ছে 80 এবং n এর ভ্যালু হচ্ছে 2। আবার যদি মানে সুপার এক্সট্রিমলি ইনভার্স হয়, সেক্ষেত্রে ভ্যালু হচ্ছে K এর ভ্যালু 120 আর n এর ভ্যালু হচ্ছে 3, ঠিক আছে? দরকার নাই। আর পরীক্ষার মধ্যে 80 সাধারণত স্ট্যান্ডার্ড, আপনি একটা মনে রাখতে না মনে করি, ঠিক আছে? জাস্ট মানগুলো বের করবেন আর বসায় দেবেন, শেষ। বুঝলেন নাই? এক্সট্রিমলি ইনভার্স, ভেরি ইনভার্স আর স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে K এর ভ্যালু হচ্ছে 0.14 আর n এর ভ্যালু হচ্ছে 0.02, আর ভেরি ইনভার্সের ক্ষেত্রে K এর ভ্যালু 13.5 আর n এর ভ্যালু হচ্ছে কত? 1। আর এক্সট্রিমলি ইনভার্স হলে K এর ভ্যালু হচ্ছে 80
আর n এর ভ্যালু হচ্ছে 3টা মনে রাখেন তাহলে আনবেন। ক্লিয়ার? এগুলো মানে একবারে মানে পিএসএম এগুলো তো পারবেন, একটু মনে রাখলেই কিন্তু সূত্রগুলো হয়ে যাবে। এটা তো 80 নাকি লিখতে দিই ভাই 80 লিখছে এটা 8.0 কি কখনো হয়? ফর্মুলা যদি বলতে থাকতেই পারে স্বাভাবিক, কিন্তু এটা 80 এক্সট্রিমলি বুঝতেই পারতেছেন এটা বড়। তাহলে এটা পড়বেন, এটা সাধারণত কোনো বইয়ে এন্ট্রি করে নাই, আমার বইয়ে এখন আমি দিয়ে দিচ্ছি আর কি, ট্রেডিশনাল বইয়ের মধ্যে আছে। পিডিএফ দিয়ে দেন। হ্যাঁ পিডিএফ দিয়ে দিলে তো সমস্যা। এই আপনারা যারা বইয়ের টাকা দেন নাই, বইয়ের টাকা দিয়ে দিন, ঠিক আছে? এই তোমরা একটা বইয়ের এটা দিয়ে পয়সা দেওয়া দিও, হ্যাঁ না করে না তোমরা নাই বইয়ের টাকা দিয়ে দিও। আচ্ছা তারপরে মুন্না কি সেভ করলাম।